সংবিধান যাবে যেদিন বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বের হতে হবে, সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের মসনদ ঠিকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ তার পরামর্শকরা নিশ্চয়ই সে কথা হাড়ে হাড়ে বুঝেছে। ইউনূসকে বেঈমান, বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী, সুবিধাবাদী এভাবেই তারা অভিযুক্ত করছেন। এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ, তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন শিক্ষক, তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতি অভিযোগে। এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর সংক্ষেপে বিষয় দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। জামাত, এনসিপি, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারাই আলোর কাজ করবে এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। মাহফুজ আলম পর্যন্ত সিটিয়ে পড়েছেন। তিনিও বুঝেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আনা যত সহজ, তত সহজ নয় এই বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকেও টেনে হিচড়ে বের করে আনলেন নিজের পথটা ধরে রাখা। তখন যদি সংবিধানবিহীন, রাষ্ট্রপতিবিহীন, যিনি নিজে সংবিধানের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকে এই সাংবিধানিক কাঠামোটাকে টিকিয়ে রাখছেন, সেই ব্যক্তিটিকে যদি রাজপথে বের করে এনে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে বিপ্লব প্রতি বিপ্লব, বিপ্লব প্রতি বিপ্লব, মানে মাহফুজ আলমের গুরু ফরহাদ মাজহার যেই সম্ভাবনায় সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন, সবচেয়ে বেশি শিহরিত বোধ করেন, সেই সম্ভাবনায় যে আসলে মাহফুজ আলমের হেয়ার রোডের বাড়িতেও ঢুকে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার কারণে, মানে একটা বিপ্লবী সরকারের অংশ না হয়ে একটা সংবিধান রক্ষার শপথ নেওয়া এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া সরকারের মন্ত্রী হিসেবে তার হেয়ার রোডের বাড়িতে ঢুকে তাকেও যদি কেউ বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেন, তাহলে মাহফুজ আলম কি করবেন? এ কারণে তিনি সেই ব্যবস্থা থেকে সরে এসেছেন। কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের এই বাণী, মানে এই যে ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্টে, এই বাণীর মাঝে জাতি, মানে লোকে যেমন বিশ্বাস করছে না, মানে ব্যাপক আওয়ামী বিরোধী জনগোষ্ঠীও যেমন বিশ্বাস করছে না যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নিজে এটা লিখেছেন, যুক্তি বুদ্ধি থাকা কোনো মানুষেরই সেটা বিশ্বাস করবার কারণ নেই। এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে গত কয়েক মাসে একদম লুকিয়ে ফেলা হয়েছিল, এমনকি ঈদের জামাত পড়তে পর্যন্ত তাকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি। তার বিজয় দিবসের অনুষ্ঠান, মানে বঙ্গভবনের রাষ্ট্রপতির আমন্ত্রণে বিজয় দিবসে বিশিষ্ট ব্যক্তিরা যাবেন, সেটা চিরকালের একটা উদযাপনের অংশ, রাষ্ট্রীয় উদযাপনের অংশ, সেটা বয়কট করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবং সে ভয়ে এখন পর্যন্ত বঙ্গভবনে একমাত্র শপথ পড়তে যাওয়া ছাড়া আর কোনো উপদেষ্টা কোনো অনুষ্ঠানে যান নাই। তার অনুষ্ঠানগুলোতে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদের অনুষ্ঠান, এগুলোতে বরাবর গিয়ে তার সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারটিকে সম্মান জানিয়ে এসেছে সশস্ত্র বাহিনীর 3 প্রধান এবং সেনাপ্রধান নানা সময়ে তার সঙ্গে নিয়মিত যে সাক্ষাৎ করবার কথা সেটাও চালিয়ে গেছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সন্দেহ দানা বেঁধে উঠেছে যে বঙ্গভবনের ভেতরে আদৌ কেউ আছেন নাকি তাকে মেরে ফেলে একটা বাণী ছড়িয়ে দেওয়া হয়েছে। কারণ দেখুন, এর আগে আরেকটা ঘটনা ঘটেছে। 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর থেকে যেহেতু রাষ্ট্রপতি পদে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতিকে বৈধতা দিতে হবে, কাজেই ডক্টর ইউনূস সরকার এর আগেও একটা চাল ছেড়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে তার সার্জারির জন্য সেখানে এমন শিরোনাম করানো হলো যে রাষ্ট্রপতি জামায়াতে ইসলামীর আমিরের খোঁজ খবর নিয়েছেন। তারপর ওই খবরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রাষ্ট্রপতি নিজে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তাকে তো বঙ্গভবন থেকে বের হয়ে নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না। তিনি এমনকি ফোনও করেন নাই। তার দফতর থেকে নাকি একজন কর্মকর্তা গিয়েছিলেন হাসপাতালে, তিনি রাষ্ট্রপতির তরফে জামায়াতের আমিরের খোঁজ খবর নিয়েছেন এবং জামায়াতের নেতাকর্মীবৃন্দ সেই হাসপাতালে নাকি রাষ্ট্রপতির ওই প্রতিনিধিকে, মানে বঙ্গভবন থেকে যাওয়া ওই কর্মকর্তাকে স্বাগত জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি খোঁজ খবর নেওয়ার জন্য। তার মানে জামায়াতের আমিরের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে প্রথম রাষ্ট্রপতি পদটাকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা হলো। তারপর এলো 5ই আগস্টের এই বাণী। কাজেই অনেকেই যে সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর তাকে কেউ মেরে ফেললো বা তিনি গৃহবন্দী অবস্থায় আছেন কিনা, তিনি ঠিক কি অবস্থায় আছেন, তাতে বাংলাদেশের ইতিহাস পাঠ করলে খুব বেশি কল্পনাপ্রবণ হতে হয় না। মানে বাংলাদেশে তো বঙ্গবন্ধুও তো রাষ্ট্রপতিই ছিলেন, বঙ্গবন্ধু তার নিজ বাসভবন 32 নম্বরে ছিলেন, কিন্তু সেটা তখন রাষ্ট্রপতি ভবন। সেই রাষ্ট্রপতি ভবনে তো সেনাবাহিনীর একটি অংশ ঢুকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পুরো ধানমন্ডি এলাকায় আরো কয়েকটি বাড়িতে গিয়ে শেখ পরিবারের নানা জনকে মেরে এলো। আপনাদের এটাও মনে থাকবে সেই 75 সালে 3রা নভেম্বর কি ঘটলো। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো সর্বোচ্চ সুরক্ষিত একটা জায়গায় গিয়ে জাতীয় 4 নেতাকে একসঙ্গে এক সেলে হত্যা করে এলো সেনাবাহিনীর একটি অংশ। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, কামরুজ্জামানের মতো জাতীয় 4 নেতা যেই কারাগারের সেলে অবস্থান করছেন, সেখানে সর্বোচ্চ ক্ষমতাধর ছাড়া কারো পক্ষে ঢুকে এক লহমায় এদেরকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে আসা যে সম্ভব নয়, তা তো নিশ্চিতভাবেই বলা যায়। আর এটাও বলা যায় তখন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে এমন ষড়যন্ত্র প্রতি ষড়যন্ত্র যখন ঘটতে থাকে, তখন আসলে সব
সবই সম্ভব। তবে আমি দেখছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জীবিত আছেন, সুস্থ আছেন অন্তত 28শে জুলাই পর্যন্ত, সেটার একটা নমুনা পাওয়া যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে 28শে জুলাই দেখা করতে গিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রথা অনুযায়ী তার হাতে তুলে দিতে এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতি এবং বিচারপতি বৃন্দের একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কাজেই রাষ্ট্রপতি আছেন, বঙ্গভবনেই আছেন, কিন্তু তাকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে ইউনূস সরকার বঙ্গভবনকে যে গুহায় পরিণত করেছেন, সেই গুহা থেকে রাষ্ট্রপতি এহেন বাণী, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় 5ই আগস্ট অর্জিত হয়েছিল, তেমনটা ভাবার সম্ভবত কোনো কারণ নাই। এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে থাকায়, সে বিষয়ে আন্দোলনে থাকায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন। 1966 সাল থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1971 সালে পাবনায় মুক্তিযুদ্ধ সংগঠনের অন্যতম বীর সেনানী ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কত কষ্টে যে ডক্টর ইউনূস সরকার, তার উপদেষ্টা বৃন্দ এবং তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলোকে মেনে নিতে হচ্ছে, তা বুঝতে আপনার আমার অসুবিধা হওয়ার কথা না। তবে আপাতত এটুকু নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানের গুরুত্ব বুঝেছেন নিজের প্রাণ আর নিজের পদ বাঁচাতে। কাজেই আপাতত সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট চুপ্পুর চাকরিটি স্থায়ী হয়েছে, পাকা হয়েছে, তার জান প্রাণ রক্ষা পেয়েছে। নিশ্চিত থাকুন, যেদিন সংবিধান যাবে, যেদিন বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বের হতে হবে, সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের মসনদও টিকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ তার পরামর্শকরা নিশ্চয়ই সে কথা হাড়ে হাড়ে বুঝেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে এবং আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি, সবশেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো, কেন মানুষের এত বিশেষ আগ্রহ? ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন পরিচিত মুখ, এই কারণেই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন শিক্ষক, তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতি অভিযোগে, এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে, আসছে সে বিষয়ে। তাকে আটক করলো কারা? ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়, দুদকের হাতে হস্তান্তর করে। দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এই হচ্ছে মোদ্দা কথা। এখন কি কারণে, কোন মামলায় তাকে আটক করা হলো, এটিও আপনারা জেনেছেন। 2025 সাল অর্থাৎ চলতি বছরের 18ই জুন তার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তিনি সহ আরও 5 জনের বিরুদ্ধে। এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যত জানি নন বেলেবল, অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে। কথা হচ্ছে, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে, যে কারোর বিরুদ্ধে প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন। এই কারণে তার বিরুদ্ধে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে, মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়গ নামানো হয়েছে। এটা পাবলিক পারসেপশন, এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অভিযোগ তো থাকতেই পারে, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই ফেরেশতা না হয়, মানে তিনি ফেরেশতা নন অথবা আমরাও ফেরেশতা নই, অভিযোগ উঠতেই পারে। কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো, কেন এই খবরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলো? বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে? 18ই জুন। বর্তমান সরকার ক্ষমতায়